এবার সেই সম্পর্কের রেশ কাটতে না কাটতেই আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন। সংস্কারটা কি কিছু বিল্ডিংয়ের রং পরিবর্তন করা? মানে আমি হাসিনা জাতিসংঘে 156 জনকে নিয়ে গেছে বিমান ভরে, সো আমি 7 জনকে নিয়ে যাচ্ছি, এটা কি এনাফ? হাসিনা তার ছেলে মেয়েকে নিয়ে গেছে প্রোটোকল ছাড়া ওখানে, আপনি আপনার মেয়েকে নিচ্ছেন কেন এখানে? এটা কোন প্রোটোকলে পড়ে? তাহলে আপনি সংখ্যায় কম নিচ্ছেন, 7 জন নিচ্ছেন, কিন্তু আপনার মেয়ে জাতিসংঘের কনফারেন্সে যাব। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের মেয়ে মনিকা ইউনূসকে নিয়ে ব্যারিস্টার ফুয়াদ ভয়ঙ্কর কিছু তথ্য দিলেন। স্বৈরাচারী মনোভাব যেগুলো ছিল আওয়ামী লীগ দলের ভেতর, সেই স্বৈরাচারী মনোভাব কি ডক্টর ইউনূসের ভেতরেও আছে? হঠাৎ ব্যারিস্টার ফুয়াদ ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের মেয়ে মনিকা ইউনূসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সংস্কারটা কি কিছু বিল্ডিংয়ের রং পরিবর্তন করা? মানে আমি হাসিনা জাতিসংঘে 156 জনকে নিয়ে গেছে বিমান ভরে, সো আমি 7 জনকে নিয়ে যাচ্ছি, এটা কি এনাফ? হাসিনা তার ছেলে মেয়েকে নিয়ে গেছে প্রোটোকল ছাড়া ওখানে, আপনি আপনার মেয়েকে নিচ্ছেন কেন এখানে? এটা কোন প্রোটোকলে পড়ে? তাহলে আপনি সংখ্যায় কম নিচ্ছেন, 7 জন নিচ্ছেন, কিন্তু আপনার মেয়ে জাতিসংঘের কনফারেন্সে যাবার কোন প্রোটোকলে সে পড়ে? গত 2-3 মাসের আন্দোলন এবং তার ধারাবাহিকতা দেখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আপনার কোটার সংস্কার থেকে শুরু করে সরকার পতন, এটার টোটালটার কিন্তু কোনো প্রস্তাবনা নাই, কোনো ডিক্লারেশন নাই। যেমন বাংলাদেশের স্বাধীনতাটা কি ছিল 71 সালে, সেখানে আমার কিন্তু একটা ঘোষণাপত্র আছে লিখিত, এবং এই লিখিত ঘোষণাপত্রটা আমার চরিত্র বলে দেয় যে আমি আসলে কেন পাকিস্তান থেকে আলাদা হয়েছি, কেন নতুন রাষ্ট্র করতে চাই। আমরা এখন পর্যন্ত এই ছাত্র সমাজের পক্ষ থেকে ব্যাক এন্ডেও কোনো ঘোষণাপত্রে দেখি নাই যে ব্যাকওয়ার্ড আমি বলছি যে আসলে আমরা এটা মিন করেছি, আমরা এটা করতে চেয়েছি। এটা প্রত্যেক দিন আপনি যেভাবে বলেছেন ঘন্টায় ঘন্টায় ইভলভ করেছে, ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়েছে এটা নেচারটা। তো সেই জায়গাতে এসে তারা যদি মনে করে তারা একটা সংস্কার প্রস্তাব করবে, যেই প্রস্তাবটা অন্য কোনো রাজনৈতিক দল এখনও করে নাই এবং এটা করার দরকার, তাহলে সেটা তাদেরকে যাতে কিন্তু বলতে হবে। এখন পর্যন্ত তো আমরা এমন কোনো কিছু তাদের কাছ থেকে শুনি নাই যেটা খুব নতুন, যেটা অলরেডি আমরা রাজনৈতিক দলগুলো বলি নাই, অথবা যেটা গত 15-16 বছর থেকে বলা হয় নাই সুশীল সমাজের পক্ষ থেকে। এমন কোনো নতুন প্রস্তাবনা, নির্দেশনা অথবা আকাঙ্ক্ষার কথা আমরা শুনি নাই। আপনি রাজনৈতিক দল করলে আপনাকে ওইটা ঘোষণাপত্রে বলতে হবে যে ভয়েডটা কি, মিসিং এলিমেন্টটা কি জাতির, যেই এলিমেন্টটা বিএনপি থেকে শুরু করে বাকি রাজনৈতিক দলগুলো ডেলিভার করছে না অথবা নিয়ে কথা বলছে না, সেই ক্ষেত্রে তাদের একটা প্রস্তাবনা দিতে হবে। সংস্কারের প্রশ্নে যেটা আমি এর আগে বলছিলাম যে সংস্কারের মধ্যা কথা হচ্ছে প্রসেস ডেভেলপ করা, সব জায়গায় ট্রান্সপারেন্সি তৈরি করা, অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। কিন্তু আমরা গত 1 মাস থেকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, সংস্কারের কোনো জায়গাতে এখন পর্যন্ত এই সরকার সুনির্দিষ্টভাবে কোনো প্রস্তাবনা দেয়া এবং কোনো অ্যাকশন নেয়া সেই জায়গাটা হয় নাই। 6টা কমিশন তো তারা ফর্ম করছে। প্রবলেম হচ্ছে যে কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট খুব ভালো হয়েছে। এর ভিতরে দেখেন যে আপনার দুর্নীতি দমন বিষয়ক একটা সংস্কার কমিটি করেছে, দায়িত্ব দিয়েছে ইফতেখারুজ্জামান সাহেবকে। বাংলাদেশ রাষ্ট্রের তো দুর্নীতি দমন কমিশন অলরেডি আছে, তো যেটা অলরেডি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যার নিজের সংস্কার করবার এখতিয়ার আছে, এমন একটা বডিতে আপনি চাইলে তাকে সরাসরি চেয়ারম্যান বানায় দিতেন, চেয়ারম্যান বানায় দিয়ে বাকিদের সাথে কনসাল্ট করে আপনি 4-5 মেম্বারটা নিয়ে তাদেরকে আপনি সংস্কার করে দিত। তাহলে যেটা হচ্ছে, এখন আমি একটা বিষয়ে সংস্কারের কাজ করব, এটার প্রস্তাবনাটা আমি আবার সরকারের কাছে দিব, সরকার তখন এটা আবার কিভাবে বাস্তবায়ন করবে তাকে আবার এটা বিবেচনা করতে হবে। নির্বাচন কমিশনে দেখেন, নির্বাচন প্রসেসটা বলেছেন যে প্রথম হচ্ছে ওনারা একটা প্রস্তাব নেবেন, নিয়ে তারপরে পলিটিক্যাল স্টেক হোল্ডারদের ডাকবেন, তারপরে এটা দরকার ছিল না, অ্যাটলিস্ট 2টা জায়গাতে এটা দরকার ছিল না, বাকি 4টা ক্ষেত্রে হয়তো হইতে পারত। নির্বাচন কমিশন এটা আরেকটা কমিশন এবং তার একটা স্বায়ত্তশাসনের স্ট্যাটাস আছে সংবিধানের মাধ্যমে। সেই জায়গাতে যদি আপনি বদিউল আলম মজুমদার রাইট চয়েস, লোকটা রাইট চয়েস, তাকে যদি আপনি সরাসরি চিফ ইলেকশন কমিশনার বানায় দিতেন, সে বাকিদের সাথে পরামর্শ করে বাকি 4 জন কমিশনার নিত, সে তখন প্রস্তাবনা নিয়ে ডায়ালগ করত। সুবিধা যেটা হতো, রাষ্ট্রের টাকা, সময়, অর্থ অপচয় বেঁচে যেত। এই মানুষগুলো
প্রস্তাব নিত এবং বাস্তবায়ন করতো, অ্যাট এ টাইম করতে পারতো। এখন যেটা হবে যে আপনি এটা প্রস্তাব দিবেন, এটা সরকারে যাবে, ব্যুরোক্রেসিতে আটকায়া যাবে, এবং প্রচুর সংস্কার, পুলিশ বিষয়ক কমিটি হয়েছে, পুলিশের রিফর্ম নিয়ে অসাধারণ সংস্কার কমিটি হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, এরশাদের আমলে হয়েছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছে, পরবর্তীতে হয়েছে। এগুলো তো অলরেডি আছে আমাদের কাছে সচিবালয়ে, বাস্তবায়ন হয় নাই। কারণ হচ্ছে বাস্তবায়নের এনফোর্সমেন্টের জায়গাটাতে আমাদের ঘাটতি আছে। 15 দিনে আসলে সমস্ত কিছু ঘটে গেছে কিনা, না আসলে এখানে পুরো প্রেক্ষাপটটা তৈরি ছিল একটা চূড়ান্ত মোমেন্টে একটা সব স্টেক হোল্ডারের একটা সম্মিলন ঘটেছে ছাত্র জনতাকে সামনে রেখে। সেখানে হয়তো স্ট্র্যাটেজিক কারণে রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের পরিচয় দেয়নি সেখানে, কিন্তু ডেফিনেটলি প্রত্যেক স্টেক হোল্ডারই সেখানে ছিল, থাকাটাই স্বাভাবিক। তো এই জায়গাটা থেকে যেটা আসছে যে আন্দোলনটা, তো এইবার যে আন্দোলনটা এক একটা দিন এক এক দিকে গেছে। প্রথমে এটা খুবই চাকরির আন্দোলন, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু খুব দ্রুতই এটা টার্ন নিয়েছে রেজিম চেঞ্জের দিকে, এবং সেইখানে রেজিম চেঞ্জে যে সরকারটা ছিল তারাও এটাকে ফুয়েলিং করেছে, এটা যেন এদিকে যায়। কেন করেছে আমি জানি না, তারা হয়তো ভেবেছিল কন্ট্রোল করতে পারবে, কিন্তু তারা কিন্তু ফুয়েলিং এটাতে করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র সংস্কার, এখন রাষ্ট্র সংস্কারের প্রশ্ন আসছে যখন, তখন আমাদের দায়িত্বশীল কিছু মানুষ বলছে রাষ্ট্র সংস্কার করতে হলে নতুন রাজনৈতিক দল লাগবে। এই জায়গাটাই প্রশ্ন যে এটা কি অপরিহার্য? আরেকটা জিনিস হলো, এই যে ধরেন একটা রেটরিক সামনে আসতেছে যে ছাত্র জনতা মানে মুভমেন্টটা যারা সামনে থেকে লিড দিয়েছে, তারাই কি শুধুমাত্র আসলে এই আন্দোলনটাকে স্ট্র্যাটেজিক্যালি সামনে নিয়ে আসছে, না অন্য স্টেক হোল্ডারদেরও অনেক বেশি কৃতিত্ব ছিল? বরং যারা সামনে আসে নাই তারা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল না? বা যারা দীর্ঘদিন ধরে দেশে বিদেশে এই লড়াইটার সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে কোনো ক্রেডিট নাই? দেখেন, আমি আমেরিকার অংশটা আরেকটু বলে তারপর আপনার নতুন প্রসঙ্গে আসতেছি। একটা বিষয় হচ্ছে যে ডেলিগেশন এসে আমেরিকার জায়গা থেকে সে কি বলে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশে সবচেয়ে বড় এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসে হচ্ছে আমেরিকা থেকে। আমাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী বাংলাদেশে। আপনাদের মনে থাকার কথা যে হাসিনা রেজিমের পতনের আগেও যারা আমেরিকান বিজনেসম্যান আছেন তারা কিন্তু প্রেস কনফারেন্স করেছেন এখানে, যে তারা ট্যাক্স পে করবার পরেও তাদের প্রফিটের টাকা তারা আমেরিকাতে তারা ডিভিডেন্ডগুলো নিতে পারছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে জানতে চাইলে লিখে ফেলা যাবে কয়েকটি বই। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে খ্যাতি আছে যার, সেই খ্যাতিমান মানুষই এতদিন বাংলাদেশে ছিলেন বৈষম্যের আড়ালে। তবে সব বৈষম্য ঘুচে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের তরুণদের কাণ্ডারি। তরুণদের আহ্বানে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। এবার সেই চমকের রেশ কাটতে না কাটতেই আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন। আমরা হয়তো অনেকেই জানি না ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস সম্পর্কে। বাবার নোবেল জয়ের পর নয়, বরং আগে থেকেই স্বনামে ও স্ব অবস্থানে নিজেকে বিখ্যাত করেছেন। এই মনিকা আওয়াজও তুলেছিলেন ছাত্র আন্দোলন নিয়ে। মনিকা ইউনূস মার্কিন সোপ্রানো সঙ্গীত শিল্পী, যিনি বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরায় এবং সঙ্গীত দলের সঙ্গে সঙ্গীত পরিবেশনা করে থাকেন। যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস, চার্লস্টন সিটি পেপার, পাম বিচ ডেইলি নিউজ মনিকার কণ্ঠের ভূয়সী প্রশংসা করেছে। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকার জন্ম 1979 সালে চট্টগ্রামে হলেও তার বেড়ে ওঠা মা ভেরা ফরস্তনকোর সঙ্গে যুক্তরাষ্ট্রে। মনিকার মা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসকারী রাশিয়ান বংশোদ্ভূত ভেরা ফরস্তনকো। 1967 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার পরিচয় হয় এবং 1970 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু মনিকার জন্মের কিছুদিনের মধ্যেই তার পিতামাতার বিচ্ছেদ ঘটে। পরে মনিকার মা মেয়েকে নিয়ে আমেরিকায় চলে যান। সেখানে তিনি নিজের বাবা মায়ের সঙ্গে বসবাস শুরু করেন। এরপর থেকে ডক্টর ইউনূসের সঙ্গে মেয়ের যোগাযোগ ছিল কম। 13 বছর বয়সে মনিকা ম্যাসাচুসেটসের প্রখ্যাত ট্যাঙ্গেলউড মিউজিক সেন্টারে ভর্তি হন। সেখানেই তিনি পেশাদার অপেরা শিল্পী হিসাবে পরিচিত পান। 1967 সালে প্রখ্যাত লরেন্সভিল স্কুলে ভর্তি হবার পর তিনি জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন। সেখান থেকেই তিনি ভোকাল পারফরমেন্সে স্নাতক ডিগ্রি নেন। ছোটবেলা থেকেই বাবাকে না দেখলেও মনিকা 2004 সালে ইউনূসের সঙ্গে যোগাযোগ করেন। 2005 সালে বাবার সঙ্গে দেখা করতে আসেন বাংলাদেশে। এরপর বিভিন্ন সময়ে ফ্রেমবন্দী হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার মেয়ে মনিকা ইউনূস। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন। কমেন্ট বক্সে আপনার মতামত। ব্যারিস্টার ফুয়াদ ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের মেয়েকে নিয়ে যে মন্তব্য করলেন এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।